আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। সেকেন্ড টাইম প্রিপারেশনের ক্ষেত্রে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসটিতে। আজকের এই ক্লাসে আমরা একবার ধরে ধরে মানে বাংলা যে বেসিক ক্লাস 8 নম্বর ক্লাস আমরা আছি, এই দুইটা ক্লাসের মধ্যে আমরা একেবারে সুন্দর মতো আলোচনা করার চেষ্টা করব, যেগুলো হচ্ছে তোমার বেসিককে স্ট্রং করার জন্য। তোমার হচ্ছে যেই বেসিক দুর্বলতা যদি থাকে তাহলে স্ট্রং হবে। আশা করি আজকে এই ক্লাসের মধ্য থেকে আশা করি যে বিষয়গুলো তোমাদের কাল সাথে আলোচনা করব সেগুলো তোমার ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো প্রিয় ভাইরা, যেই বা যারা আমার সাথে যুক্ত হয়েছ, একটু আমাকে কনফার্ম করবা যে সব কিছু ঠিক আছে কিনা, আমাকে সব কিছু শোনা যাচ্ছে কিনা, একটু আমাকে কনফার্ম করবা যে ভাই হ্যাঁ সব কিছু ঠিক আছে, আপনি শুরু করতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, আমাকে একটু প্রিয় ভাইরা আমাকে বলো যে সব কিছু ঠিক আছে কিনা। ওকে, দেখতে পাচ্ছি ইতিমধ্যে তোমরা হচ্ছে যুক্ত হচ্ছে আমার সাথে। ওকে প্রিয় ভাইরা, তোমরা সবাই চলে আসছো। ওকে, তাহলে আমরা একটু প্রথমে তোমাকে সাথে আলোচনা করব একটা বাংলা বেসিক বানানের যে নিয়মগুলো আছে এগুলো দেখব। পাশাপাশি আমরা কিন্তু সমার্থক শব্দ দেখবো। কী দেখবো ভাইয়া? অর্থাৎ আমাদের এই ক্লাসটা তোমার হচ্ছে আমাদের সেকেন্ড টাইম গোল্ডেন বেচের মধ্যে করানো হয়েছে। ইতিমধ্যে যারা গোল্ডেন বেচের শিক্ষার্থী আছো তারা হয়তো ভালো মতো জানো। প্লিজ তোমরা দেখো, আমরা আজকে কি শিখবো? সমার্থক শব্দ শিখব, পাশাপাশি বাগধারা শিখব। হ্যাঁ, বাগধারা শিখব। এর পাশাপাশি আমরা হচ্ছে বাক্য সংকোচন, যেটাকে আমরা সহজ কথায় এক কথায় প্রকাশ বলি। হ্যাঁ, বাক্য সংকোচন। হ্যাঁ, বাক্য সংকোচন, এই পাঠটা আমরা দেখবো। তিনটা পাঠ দেখব। পাশাপাশি এই পাঠে আমরা নত্যবিধান আর হচ্ছে সত্যবিধান, এই দুইটা পাঠ দেখব। ঠিক আছে, তাহলে আশা করি সব কিছু ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, আফিফা তো জেরিন চলে আসছো, কাশ্মীরা চলে আসছো, হ্যাঁ বিজয়া ইয়পশিকা আসছো, সুইটি জান্নাত, একটা মুন্নাসার জ্যোতি আসছ। ওকে ভাইয়া, আইবিন কি আইবিন মালিশা, হ্যাঁ মালয়েশিয়া পড়ে ফেলছিলাম। ওকে, তাহলে আমরা আমাদের বিষয়ে ঢুকবো, একবার ধরে ধরে আলোচনা করার চেষ্টা করবো যাতে করে তুমি পরবর্তী তোমার যে এক্সামগুলো আছে, যেই ধাপগুলো আছে সেগুলো অতিক্রম করতে পারো। ওকে, আর প্রথম স্টেপ হচ্ছে কি? প্রথম স্টেপ হচ্ছে একের প্রথম প্রশ্ন হচ্ছে অক্ষয়। খেয়াল করো, প্রশ্ন খেয়াল করবা, দেন অ্যান্সার করার চেষ্টা করবা। ঠিক আছে, খেয়াল করো, অক্ষয় বলা হয়েছে। কি বলছি? অক্ষয় বলছি। এখন অক্ষয় জিনিসটা কি আগে বুঝতে হবে তোমাকে। অক্ষয় শব্দটাকে যদি ভেঙে লিখি, অক্ষয়, খেয়াল করো, অক্ষয় শব্দটাকে আমি ভেঙে লিখবো। অক্ষয়, অক্ষয় শব্দ ভেঙে লিখলে কি হয়? অক্ষয় মানে হচ্ছে অ প্লাস ক্ষয়, অ প্লাস ক্ষয়। তার মানে ক্ষয় মানে হচ্ছে ব্যয় হওয়া, কমে যাওয়া, এরকম হয়ে যাওয়া। বাট অক্ষয় মানে হচ্ছে যেটা ক্ষয় হবে না, ব্যয় হবে না, কিচ্ছু হবে না। অর্থাৎ যেটা ব্যয় হবে না, ক্ষয় হবে না, শেষ হবে না, এটা মানে হচ্ছে অক্ষয়। যেটা কি শেষ হবে না, কমে যাবে না, এরকম জিনিসকে কি বোঝাবে? এটাকে বলবো অক্ষয়। এখানে বলা হয়েছে, খেয়াল করো, এই অক্ষয় যেটা মানে কোনো কিছু শেষ হবে না, থেকে যাবে, এরকম অক্ষয় মানে যেটা শেষ হবে না। এই শব্দের সমর্থক শব্দ আবার নয় কোনটা বলা হয়েছে? কত প্যাচ! মানে এখানে বলা হয়েছে যেটা শেষ হবে না, এরকম শব্দের সমর্থক না কোনটা। তার মানে খেয়াল করতে হবে, এইটার সাথে যেটা মিলে যাবে সেটা বাদ, এইটার সাথে যেটা মিলে যাবে সেটা বাদ হয়ে যাবে। এখন খেয়াল করো, চিরন্তন, চিরন্তন মানে কি? যেটা শেষ হবে না। তার মানে অক্ষয় অর্থ যেটা, চিরন্তন অর্থ কি? সেম অর্থ হচ্ছে। তাহলে আমার প্রশ্নের মধ্যে বলা হয়েছে নয় কোনটা। আমি আবার বলতেছি, অক্ষয় মানে যেটা শেষ হবে না, এরকম শব্দ নয় কোনটা। অর্থাৎ এরকম চারটা এর মধ্যে বুঝাবে যেটা অর্থ মিলবে না, মানে ওর সাথে ম্যাচ করবে না। এখন একটু চিন্তা করো, একজন বলতেছে সি না, দেখো আমি আবার তোমাকে ভালো মতো বুঝাই। অক্ষয় মানে যেটা ক্ষয় হবে না, যেটা শেষ হবে না, যেটা যাবে না, মানে থেকে যাবে, এটাকে বোঝায় অক্ষয়। এখানে বলা হচ্ছে অপশনের মধ্যে এ বলা হচ্ছে চিরন্তন। চিরন্তন আর এইটা অর্থ কিন্তু সেমই। চিরন্তন মানে থেকে যাবে, অক্ষয় মানে থেকে যাবে, দুইটাই থেকে যাবে, তাহলে দুইটা অর্থ সেম। বাট প্রশ্ন বলা হচ্ছে সেম হবে না, যেটা সেটাই উত্তর। এখন দেখি পরবর্তী প্রশ্নে আসি। অনন্ত, আমরা বলি না অনন্তকাল তুমি থেকে যেও, মাঝে মধ্যে বলি না, টেক্সট করে বলি তুমি অনন্তকাল আমার পাশে থেকে যেও, সেই অনন্তকাল তার পাশে থেকে গেল, এরকম আমরা বলি না, বলি কিন্তু। হ্যাঁ, তাহলে যে অনন্ত যেটা, অক্ষয় অর্থ ঠিক সেই অর্থই প্রকাশ করে। তাহলে অনন্ত যেটা, অক্ষয় সেটা, তো দুইটা অর্থ সেম হচ্ছে। বাট আমার প্রশ্নের মধ্যে বলা হয়েছে নয় কোনটা। সেম হল, যেটা সেম হবে না সেটা আমার উত্তর। এরপর আসি, আমার সেম হবে না কোনটা? ক্ষয়হীন। ক্ষয়হীন মানে কি? যেটা ক্ষয় হবে না, হীন মানে ব্যতীত, অর্থাৎ ক্ষয় ব্যতীত যেটা, অর্থাৎ যেটা ক্ষয় হবে না। এখন সি মানে সেটাই, অক্ষয় যেটা,
ক্ষয়হীন অর্থাৎ ক্ষয় হবে না এরকম কিছু বোঝাতে আমরা কি বুঝি ক্ষয়হীন ব্যবহার করি। যেমন আমরা বলি ব্যক্তি ব্যক্তিত্বহীন, মানে তার মধ্যে ব্যক্তিত্ব নাই, তাই না? ক্ষয়হীন মানে তার মধ্যে ক্ষয় নেই, মানে যেটার মধ্যে ক্ষয় নাই সেটা মানে কি থেকে যাবে। তাহলে ক্ষয়হীন, অনন্ত, চিরন্তন এগুলো কি? এগুলো সবগুলো হচ্ছে অক্ষয়ের প্রতিশব্দ, সবগুলো কি অক্ষয়ের প্রতিশব্দ। তাহলে আমি আসলে তোমাকে বোঝাতে পারছি অক্ষয়, অক্ষয় এর প্রতিশব্দ হচ্ছে চিরন্তন, অনন্ত এবং হচ্ছে ক্ষয়হীন, এগুলো সেম। কিন্তু খেয়াল করো তো ক্ষণিক বলা হয়েছে, কি বলা হয়েছে এখানে? ক্ষণিক বলা হয়েছে। ক্ষণিক মানে কি? ক্ষণিক মানে হচ্ছে কিছু সময় থাকবে, কিছুক্ষণ থাকবে, মনে করো 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট থাকবে, একটা নির্দিষ্ট টাইম থাকবে। এই যে ক্ষণিকটা আর অক্ষয় অর্থ কিন্তু সেম হচ্ছে না। অক্ষয় মানে সব সময় থাকবে, আর ক্ষণিক মানে কিছু সময় থাকবে। তার মানে এটার অর্থটা আর এটার অর্থটা সেম হচ্ছে না। দ্যাট মিনস প্রশ্নে বলা হয়েছে যে এটার অর্থ সেম হবে না, সেটাই উত্তর। সেই হিসাবে আমার উত্তর হচ্ছে ডি নাম্বারটা। সেই হিসাবে আমার উত্তর হচ্ছে তোমার হচ্ছে ডি নাম্বারটা। একজন বলতেছে কনফার্ম হচ্ছে সি নাম্বারটা। কনফার্ম মানে সে 100% লিখছে, 100% শিওর, 100% শিওর দিয়ে লিখছে সি নাম্বার, কিন্তু সি নাম্বার উত্তর হবে না, উত্তর হবে ডি নাম্বারটা। উত্তর হবে কি? ডি নাম্বার। কারণ প্রশ্নের মধ্যে আমরা স্পষ্ট করে বলা হয়েছে, প্রশ্নের মধ্যে আমাকে স্পষ্ট করে বলা হয়েছে কি এটা বলা হয়েছে, বুঝতে পারছো? প্রশ্নের মধ্যে আমরা স্পষ্ট করে এটা বলা হয়েছে, কারণ এটা তোমাকে ধরতে হবে, হেরা এটা তোমাকে ধরতে হবে। ওকে ওকে, তারপর আসি, দেখো তারপর খেয়াল করো। এখন ক্ষয়হীন হচ্ছে আমার এটা উত্তর ডি নাম্বারটা। আশা করি সব উত্তর দিত। আলামিন বলছো সি নাম্বারটা, হ্যাঁ ক্ষণিক, হ্যাঁ। ওকে, পরবর্তী আসি ভাই, আমি পরবর্তী প্রশ্ন দেখি। আমার পরবর্তী যে প্রশ্নটা আছে, আমার এই পরবর্তী টাইপের যে প্রশ্নটা আছে খেয়াল করো, এটা হচ্ছে আমার এটা কি বল? অকস্মাৎ। অকস্মাৎ তোমরা অনেকেই উচ্চারণটা ভুল করে, এটা হচ্ছে অকস্মাৎ। কি? এটা হচ্ছে অকস্মাৎ। খেয়াল করো, আকস্মাৎ বলি আমরা মাঝে মধ্যে, অকস্মাৎ বলি, যেটাই হোক বলি না কেন, এটি যে শব্দটা আছে এই শব্দটার আমার অর্থ কি দাঁড়াচ্ছে? অকস্মাৎ। খেয়াল করো, অকস্মাৎ। খেয়াল করো এখানে যেটা দাঁড়াইছে এর একটি সঠিক সমার্থক শব্দ হলো। এখন এখানে বলে নাই যে এটার ব্যতিক্রম শব্দ কোনটা, এটা বাইর করতে বলা নাই। এখানে বলা হয়েছে অকস্মাৎ মানে এরকম শব্দ যেটার অর্থ এখানে প্রকাশ করবে, অর্থাৎ এটার সেম অর্থ এখানে প্রকাশ করবে, সেটাই উত্তর হবে। এখন আমাকে আগে বুঝতে হবে অকস্মাৎ মানে কি। অকস্মাৎ মানে হচ্ছে একেবারে হঠাৎ করে। কি করে? হঠাৎ করে। কি করে? হঠাৎ করে। এখন বুঝতে হবে অকস্মাৎ মানে কি। এখন মনে করো আচমকা বলি না আমরা, যেমন হঠাৎ করে কোনো মানুষ ঢুকলো, এখন অথবা তুমি মনে করো রাস্তাতে হেঁটে যাচ্ছ, যাওয়ার পথে পাখি তোমার এখানে মলত্যাগ করলো, মনে করো তোমার কি হইলো? অকস্মাৎ কি করলো? তোমার এখানে মলত্যাগ করলো। অথবা কোনো একটা কারণ ঘটছে, তোমার গাড়িতে যাচ্ছ, গাড়ি একটা লাগাই দিল তোমার পিছ দিয়ে, এটা একটা অকস্মাৎ ব্যাপার, মানে দুর্ঘটনা যেটা মানে অনিচ্ছাকৃত হয়ে যায় বা হঠাৎ হয়ে যায়, এটাকে আমরা অকস্মাৎ বলতেছি। এখন এই যে অকস্মাৎ মানে কি? মানে হঠাৎ। কি ভাইয়া? হঠাৎ কিছু হয়ে যাওয়া, হঠাৎ করে কিছু হয়ে যাওয়া। এখন খেয়াল করো, হঠাৎ জিনিসটা কি ধীরে ধীরে হয় না? যেটা ধীরে ধীরে হয় সেটা আমরা আজ করতে পারি, তাই না? যে জিনিসটা ধীরে ধীরে হবে সেটা কিন্তু আমরা আজ করতে পারি, কিন্তু হঠাৎ যে জিনিসটা দ্রুত হয়, কি হয়? দ্রুত হয়। তাহলে মানে এর অর্থ ভুল, এটার সাথে এটা ভুল, তাই না? হঠাৎ যে জিনিসটা হবে সেই জিনিসটা অবশ্যই দ্রুত হবে। হঠাৎ হতে হলে প্রথম শর্ত হচ্ছে দ্রুত হতে হবে। এখন তুমি একটা জিনিস দেখলে দ্রুত, এর মনে করো একটা সাপ 10 মাইল দূরে আছে তোমার কাছ থেকে, সে এসে আস্তে তোমাকে কামড় দিবে। এখন তুমি কি বলবা এই সাপটা হঠাৎ আমাকে কামড় দিছে? না, তুমি বলবা কি? তুমি বলবা ওই সাপটা আস্তে ধীরে 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 এসে আমাকে কামড় দিয়েছে। তুমি কখনই বলবা না যে সাপটা আমাকে হঠাৎ কামড় দিয়েছে। যখন দেখবা দাঁড়ায় আসো, পায়ে সুপুর দিয়ে দিয়েছে, তখন তুমি কি করবা? হঠাৎ করে আমাকে সুপুর দিয়ে, তখন দ্রুত তৎক্ষণাৎ যখন হবে। তাহলে আমার এই রাত থেকে এই 1 নাম্বারটা ভুল। পরে আসি, পরে কি বলছে? আচমকা। পরে আসতেছি নিশ্চিতভাবে। অকস্মাৎ মানে নিশ্চিতভাবে না, এটা অর্থ স্থায়ীভাবে হবে না, এটা অর্থ ম্যাচই করে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে আচমকা। হ্যাঁ, আচমকা হচ্ছে আমার সঠিক উত্তর, বি নাম্বারটা। সেটা হ্যাঁ, আচমকা হচ্ছে হ্যাঁ। তাহলে কি ভাই? আচমকা। এটা কি ভাই? আবার এটা হচ্ছে আচমকা সঠিক উত্তর। তাহলে বুঝতে পারছো অকস্মাৎ সঠিক সমর্থক শব্দ হচ্ছে আমার কি? আচমকা। মনে রাখবা কিন্তু, পেঁয়াজ কিন্তু এখানে লাগাবা। আমি যদি তোমাকে পরীক্ষা আগের প্রশ্নের উত্তরটা দেই, তুমি তখনও ভুল করবা, তুমি তখনও বলবো, কারণ তুমি ওই যে আন্দাজে ভাই বলতেছে মনে এটা উত্তর, বাট তোমাকে বুঝতে হবে প্রত্যেকটা কোশ্চেন ভালো মতো ইউটিলাইজ করতে হবে, যে ভাই যেটা বুঝেছি আমি বুঝতে পারছি কিনা, আমার মাথায় ঢুকছে কিনা। যদি বুঝতে পারো তাহলে দেখবা কামিয়াব হতে পারো, এই ক্লিয়ার হবে আর কি। ওকে, পরে আসি, দেখো ভাইয়া। ওকে, এখন আসি পরবর্তী উত্তর। কি বলছে? কোনটি সত্য বিধানের উদাহরণ? কোনটা সত্য বিধান? সত্য বিধান মানে কি? যেই শটা, অর্থাৎ আমরা জানি শ দুইটা, একটা হচ্ছে তালব্য শ, একটা হচ্ছে কি মূর্ধন্য শ। এই দুইটা শয়ের মধ্যে
কোন শটা অর্থাৎ এই শটা ব্যবহার যে হবে কোন নিয়মে ব্যবহার হবে, কোন জায়গায় ব্যবহার হবে, কোন শব্দের আগে ব্যবহার হবে, কোন শব্দের সাথে ব্যবহার হবে, এই নিয়মটাকে আমরা বলছি সত্য বিধান। এখন সত্য বিধানের উদাহরণ কোনটা খেয়াল করো তো, সত্য বিধানের উদাহরণ কোনটা? হ্যাঁ আমাকে বলো তো। এখন দেখো পোশাক, পোশাকের মধ্যে সত্য বিধান মূর্ধন্য স নাই, তার মানে এই অপশনটা বাদ, তাই না? আমাকে বল সত্য বিধানের উদাহরণ বলছে, মানে সত্য বিধান যেটার মধ্যে খাটছে ওই রকম একটা উদাহরণ তোমাকে দিতে বলছে, বাট এটার মধ্যে সত্য মানে সত্যের সই নাই, মানে মূর্ধন্য সটাই নাই, তাহলে মানে এটা বাদ, এই নাম্বারটা আমার কি কারণ। আর তুমি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ঠিক এই কাজটাই করবা, ঠিক এই কাজটাই কি করবা, তোমার হচ্ছে তুমি অপশন যখন বাদ দেওয়া শিখবা, অর্থাৎ একটা অপশন দেখছো তুমি বাদ দেওয়া শিখতেছো, মানে এটা বাদ, তার মানে তোমার কাছে অপশন কমে আসতেছে, তিনটা তোমার অপশন আছে, তখন তোমার উত্তর সঠিক সম্ভাবনাটা বেড়ে যাবে, উত্তর সঠিক সম্ভাবনাটা বেড়ে যাবে। তারপর দেখ করিস আবার দেশে, এটার মধ্যে মূর্ধন্য সই নাই, তার মানে এটাও বাদ, তার মানে আমার এটাও বাদ, তাহলে আমার কি হচ্ছে, তাহলে আমার এটাও বাদ যাচ্ছে, এটাও বাদ, কারণ এটার মধ্যে মূর্ধন্য স নাই। এরপর আসি এটার মধ্যে একটার মধ্যে নাই, তার মানে এটাও বাদ, তার মানে এটাও বাদ, তাহলে আমার সেই সব দিক থেকে আমার সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা। কি নাম্বারটা? সি নাম্বারটা, আশার আর উষা, এটা দুটার মধ্যে কি আছে, মূর্ধন্য স আছে, মূর্ধন্য স, তাহলে সেই হিসাবে আমার সঠিক উত্তর হচ্ছে আশার আর উষা, আশার আর উষা, এগুলো হচ্ছে আশার আর উষা, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা। ক্লিয়ার ভাইয়া? তাহলে আশা করি এভাবে যদি উত্তর করতে পারো তাহলে দেখবা আর কোনো সমস্যা হবে না, ভুলই হবে না, হ্যাঁ ভুলই হবে না। তাহলে কোন সত্যবিধান নিয়ম উদাহরণ কোনটা, তাহলে সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা, সঠিক উত্তর ভাই আমার সি নাম্বারটা। এরপরে আসি, দেখো এরপরে কি বলছে, এই পরে বলা হয়েছে কোনটি সত্য বিধান, মানে কোনটা সত্য বিধান। এখন চিন্তা করতে হবে, তোমাকে আমি শিখাইছি একটু আগে, তোমাকে আমি এই যে একটু আগে এই স্লাইডে শিখাইছিলাম যে সত্য বিধান হচ্ছে সেটা, মানে কোন জায়গায় তোমার হচ্ছে মূর্ধন্য স হবে, এইটার নিয়মটাকে হচ্ছে আমি সত্য বিধান বলি। এখন এই প্রশ্নের মধ্যে বলা হয়েছে সত্য বিধান কোনটা সত্য বিধানের মধ্যে পড়বে। এখন আমি নিচের দিক থেকে আসি, দেখো খেয়াল করো নিচের দিকে কি বলা হয়েছে, ত বর্গীয় যুক্ত বর্ণের মূর্ধন্য স হয়, একটু খেয়াল করো, ত বর্গীয় যুক্ত বর্ণের সাথে কি হয়, মূর্ধন্য স হয়। এই নিয়মটা আমরা ব্যাখ্যা করি, দেখি তো হয় কিনা। আমরা দেখলাম তোমার হচ্ছে কি, আমরা দেখলাম কষ্ট, খেয়াল করো কি লিখলাম, কষ্ট, হ্যাঁ কষ্ট লিখলাম, কষ্ট বা কষ্ট লিখলাম, হ্যাঁ এই যে কষ্ট লিখছি, কষ্ট লেখার পরে ঠিক আছে কষ্ট এর আগে কি হয়েছে, মূর্ধন্য স হয়েছে, কোনো সমস্যা নাই। আমরা জানি ট পরে কি ঠ পরে ঢ পরে ডহ পড়েছে মূর্ধন্য, এরা পাঁচ ভাই, এই পাঁচ ভাইয়ের আগে কি হবে, মূর্ধন্য স হয়, কষ্টের মধ্যে মূর্ধন্য স হয়েছে, তার মানে কি এটা কি সত্য বিধান? না, এটা সত্য বিধান না। এরপর আসি, খেয়াল করো আমি লিখলাম মাস্টার, কি লিখলাম, মাস্টার, এই মাস্টার লিখলাম, মাস্টার শব্দের মধ্যে বিদেশি শব্দ হওয়ার কারণে এখানে দন্ত স হয়েছে, এখানে মূর্ধন্য স হয় নাই, তার মানে ট বর্গীয় ধ্বনি হলেই হবে না, ট বর্গীয় ধ্বনি হলেই যে মূর্ধন্য স হবে এই নিয়ম নাই। তার মানে এই হিসাবে ডি নাম্বার যে অপশনটা দেওয়া আছে ট বর্গীয় ধ্বনির সাথে মূর্ধন্য স হবে এরকম কোনো নিয়ম নাই। শর্ত হচ্ছে কি, সেই শব্দটা যদি বাংলা বা তৎসম শব্দ হয় তাহলে তখন কি হবে, মূর্ধন্য স হবে। তৎসম শব্দ ছাড়া বিদেশি শব্দে এই মূর্ধন্য স খাটবে না, তার মানে এই নিয়মটা সেই হিসাবে ভুল, সেই হিসাবে কি হচ্ছে, ভুল হচ্ছে, তার মানে এটা বাদ, এটা বাদ চলে যাচ্ছে। এরপর আসি রেফ ও রিকার, এর পরে কি হবে, মূর্ধন্য স হবে। আমি দিলাম, যদি ট্রাই করে দেখি তো হয় কিনা। রেফ আছে, রিকার আছে, অথবা দেখো আমি লিখলাম তোমার হচ্ছে বর্ণ, কি লিখছি, বর্ণ লিখছি, অথবা বর্ষা, কি লিখছি, বর্ষা, হ্যাঁ বর্ষা লিখছি, এখানকার তো রেফ আছে, রেফের পরে কি হয়েছে ভাইয়া, রেফের পরে হচ্ছে আমার মূর্ধন্য স হয়েছে। কিন্তু যদি আমি এভাবে লিখি তোমার হচ্ছে কি লিখতে পারি, এরকম মনে করো লিখলাম বেস্টন, হ্যাঁ বেস্টন মনে করো ইংলিশ শব্দ আর কি, হ্যাঁ বাস স্ট্যান্ড বা বেস্টন এরকম শব্দ, বেস্টন এরকম, হ্যাঁ ছ দিয়া তালব্য স দিয়া পরে টন এরকম বেস্টন ইংলিশ শব্দ একটা, এর লিখলাম। এখানে কিন্তু রেফ আছে, রেফ থাকা সত্ত্বেও এখানে তালব্য স হচ্ছে, কারণটা কি, এটা ইংরেজি শব্দ, তার মানে এখানে এই নিয়মটাও ভুল, আমার এই নিয়মটাও ভুল হচ্ছে। এখন আসি বি নাম্বারে, রেফ বা রফলা বা রিকারের পর মূর্ধন্য স হয়, ঠিক একইভাবে ওই যে শুধু রিকার হইলেই বা রেফ হলে যে মূর্ধন্য স হবে এরকম নিয়ম নাই, তাহলে আমার তিনটা নিয়মই ভুল। এই নাম্বারটা দেখি তো, তৎসম শব্দে দন্তস্ব এর স্তরে কি হবে, মূর্ধন্য স, এই নিয়মটা যে কারেক্ট, এই নিয়মটা হচ্ছে কারেক্ট। কারণ কি, আমার এত যদুকোদ নিয়ম করে লাভ নাই, আমার শুধু দেখতে হবে শব্দটা কি তৎসম আছে কিনা, যদি তৎসম দেখো তাহলে তখন আমার মূর্ধন্য স হবে, দন্তস্ব পরিবর্তে মূর্ধন্য স হবে। হ্যাঁ, তাহলে সেই হিসাবে আমার সঠিক উত্তর হচ্ছে এই নাম্বারটা, তৎসম শব্দে তৎসম, এখানে জাস্ট এতটুকু কারণে, যা শুধুমাত্র এইটুকুর কারণে এটা কি হয়ে গেল, শুদ্ধ হয়ে গেল, এই উত্তরটা সঠিক হয়ে যাবে।
কারণ কি এগুলো ভুল, এগুলো বাংলা ইংলিশ শব্দ আছে, বাংলা শব্দের মধ্যে আছে, এগুলো আছে। শুধুমাত্র জাস্ট এতটুকু ওয়ার্ডের কারণে, এই যে তৎসম শব্দ এই ওয়ার্ডটার কারণে এই সেন্টেন্সটা কারেক্ট হয়ে গেল, জাস্ট এই সেন্টেন্সটা কারেক্ট হয়ে গেল। ওকে, এরপর আসে আর কত কঠিন আছে ভাইয়া, খেয়াল করো অতিথি, খেয়াল করো অতিথি, এই অতিথি শব্দের একটি সমর্থক নয়, অতিথি শব্দের একটি কি সমর্থক নয়। এখন চিন্তা করতে হবে, চিন্তা করো অতিথি শব্দ, অতিথি মানে কি মেহমান, অতিথি মানে কি ভাইয়া, অতিথি হচ্ছে মেহমান বা আগমন করে যেটা মেহমান। হ্যাঁ, এই যে মেহমান বা অতিথি এদেরকে আমরা কি বলি, হ্যাঁ অতিথি, দেখো মেহমান শব্দের এখানে আছে, ঠিক আছে। আমরা বলি না কুটুম আসছে, কুটুম, এই যে কুটুম দেখছে, কুটুম আসছে, কুটুম কি, কুটুম কি মানে মেহমান আসছে বা অতিথি আসছে, এদেরকে আমরা কি বলি, কুটুম বলি। আবার কি অব্যাগত, অভিযোগ আগত, আগত মানে কি যিনি আসেন, অতিথি কি অতিথিও মানে আসেন, তো আগত যেটা অতিথি সেটা, অতিথি কি আগত হয় বা আসে, মেহমান আসে, অব্যাগত কি আসে, অতিথি বোঝায়। তাহলে এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার এগুলো সবগুলো বোঝাচ্ছে আমার কি, সবগুলো বোঝাচ্ছে অতিথি, কি বোঝাচ্ছে, অতিথি বোঝাচ্ছে। কিন্তু পুরোহিত, পুরোহিত অতিথি ভাইয়া, পুরোহিত গির্জার মধ্যে বসে উনি প্রার্থনা করেন, উনি হচ্ছেন পুরোহিত, পুরোহিত। তাহলে পুরোহিত কি সঠিক উত্তর না, তাহলে পুরোহিত সমর শব্দ নয়, নয় বছর কোনটা, সঠিক উত্তর ডি নাম্বারটা, সঠিক উত্তর হচ্ছে আমার কি ডি নাম্বারটা। পুরোহিত হচ্ছে আমার অতিথি শব্দের বিপরীত না, উল্টাটা বা এরকম শব্দ সমর শব্দ আমার না। ওকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার কি পুরোহিত, কি ভাইয়া পুরোহিত। ওকে, নেক্সট কোশ্চেন আসি, দেখো কি বলছে, ওরিকে ধমন করে যে, কি করে, ওরিকে ধমন করে যে এর জন্য সঠিক শব্দ কোনটা। এই যে ওরিকে ধমন করে যে এই শব্দটাকে আমরা একটা শব্দ নিয়ে আসবো, একটা শব্দ নিয়ে আসবো, এই শব্দটাকে আমরা কি বলবো, ওরিকে ধমন করেছে, অর্থাৎ ওরি মানে শত্রু, যা সহজ করে লিখে দে, ওরি মানে কি, ওরি মানে হচ্ছে আমার তোমার সরি, ওরি মানে হচ্ছে আমার শত্রু, কি ভাইয়া, ওরি মানে হচ্ছে আমার শত্রু, হ্যাঁ ওরি মানে আমার শত্রু, এই শত্রু এটাকে আমরা এক কথা কি বলি, অর্থাৎ শত্রুকে যিনি ধমন করেন বা শেষ করে দেন, একে আমরা এক কথা কি বলি, অনুরাগে বলি, অনুরাগে বলি, অরিন্দম বলি, অনুগামী নাকি কি মনু, হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে অরিন্দম। হ্যাঁ, ওই যে অরিন্দম কহিলা বিষাদে কেমনে আসিয়া লক্ষণ পছিল রক্ষপুরে, ওই ঠিক ওই লাইনটার মধ্যে। তাহলে এই যে ওরি মানে হচ্ছে শত্রু, শত্রুকে যে ধমন করে তাকে আমরা কি বলি, অরিন্দম বলি। অর্থাৎ ওরিকে যে ধমন করে, শত্রুকে যে ধমন করে, এক কথায় আমরা কি বলি তাকে, আমরা তাকে অরিন্দম বলি, মনে রাখবা, তাকে আমরা কি বলি, অরিন্দম বলি। তাহলে এভাবে যদি তুমি পড়তে পারো ভাইয়া, বিশ্বাস করো তুমি দেখো, হয়তো তুমি বলতে পারো ভাইয়া এগুলো আমি হয়তো বাসায় পড়লেও পারতাম, হ্যাঁ আমি স্বীকার করি তুমি পারতা, কিন্তু এই যে আমি তোমাকে বুঝা দিচ্ছি প্রত্যেকটা এমসিকিউ, আমি তোমাকে বলতেছি না যে তুমি বলো এটা উত্তরটা কি, শুধু বলে যাও এরকম না, আমি তোমাকে প্রত্যেকটা অর্থ বোঝাচ্ছি যে এটা মানে হচ্ছে এটা, এটা কেন হইলো, মানে বাকিগুলো কেন হইলো না, এটা কেন হইলো, একে ভেঙে ভেঙে দিচ্ছি। এবার এ পড়লে তোমার মনে থাকবে, তোমার মনে থাকবে, তোমার পড়াচ্ছে এভাবে পড়লে মনে থাকবে তোমার ইনশাল্লাহ, ঠিক আছে ভাইয়া। তাহলে সেই হিসাবের দিক থেকে আমার বি নাম্বার হচ্ছে আমার সঠিক উত্তর অরিন্দম। অরিন্দম মানে হচ্ছে ওরিকে ধমন করেছে, শেষ। পরে আসি অশ্ব, এ তো বোঝো অশ্ব মানে কি ভাইয়া, অশ্ব মানে হচ্ছে আমার একেবারে সহজ, সেটা কি, অশ্ব মানে হচ্ছে আমার ঘোড়া, অশ্ব মানে কি, অশ্ব মানে হচ্ছে আমার ঘোড়া। এই ঘোড়া শব্দের সমার্থক শব্দ, সমার্থক শব্দের আরেকটা শব্দ হচ্ছে প্রতিশব্দ, কি শব্দ ভাইয়া, প্রতিশব্দ, মনে রাখবো পরীক্ষা এটা মাঝে মধ্যে আসে, সমার্থক শব্দের আরেকটা শব্দ হচ্ছে প্রতিশব্দ। এখানে বলছে অশ্ব শব্দের প্রতিশব্দ কোনটা, একই কথা। আবার যদি বলে অশ্ব শব্দের সমার্থক শব্দ কোনটা, একই কথা, একই কথা। এখন দেখো ঘোড়া, এই ঘোড়া শব্দটার সমার্থক শব্দ কোনটা, বিড়াল, জীবনও না। তুমি কখনো বলবা ঘোড়ার সাথে যে বিড়ালকে তুলনা করবা না, ঘোড়ার সাথে তুমি কি করবা না। ও ওকে, তাহলে এই যে দেখো অশ্ব, অশ্ব মানে কি, অশ্ব মানে হচ্ছে ঘোড়া, অশ্ব মানে কি, অশ্ব মানে ঘোড়া। তাহলে বিড়াল আমরা কি ওখানে তুলনা করি, অশ্বের সাথে ঘোড়ার তুলনা করি, বিড়ালের সাথে ঘোড়ার তুলনা করি না, করি না, তাহলে মানে এটা বাদ, এটা ভুল। পরে গরু, এটা কি বলি, এটাও বলি না, গরু বলি। একজন বলছে গরুর মতো খালি পড়তাম মুখস্থ করতে, পরে ভুলে যেতাম। হ্যাঁ, একজন বলছে গরু, অশ্বের সাথে গরু কেমন, অশ্ব মানে হচ্ছে ঘোড়া ভাই, ঘোড়া, ঘোড়া, ঘোড়ার সাথে গরু কিভাবে যায়, ঘোড়া তো দৌড়ায়, ঘোড়া যেই বোঝা নিয়ে যে মালামাল টানতে পারবে, কখনো সেই কি তোমার হচ্ছে গরু টানতে পারবে না, গরুর এত শক্তি নাই, গরু খালি খায় দায় মোটা হয়, পরে হচ্ছে কুরবানির জন্য কি বিলাই দেয়, এরকম অবস্থা হয়। তাহলে ঘোড়া বাদ, গরু বাদ, সরি গরু বাদ, বিড়াল বাদ, গরু বাদ, বিড়াল বাদ। পরে আসে সিংহ। এখন প্রশ্ন করতে পারবো ভাইয়া অশ্ব সিংহ হচ্ছে তো ভারী জিনিস, তাহলে অশ্ব বাদ দিয়ে আমি সিংহ বলি, উত্তর কি হবে না। এর অশ্ব এক জিনিস, এক প্রাণী, অশ্ব এক ধরনের প্রাণী, আর তারপর হচ্ছে সিংহ আরেক ধরনের প্রাণী, তাহলে দুইটা আলাদা জিনিস, সমার্থ শব্দ কখনো হইতে পারে না। অশ্ব এক জিনিস তোমার হইতে পারে, তুমি ভাবতে পারো অশ্ব মানে হচ্ছে ঘোড়া, এটা জীব, এটা প্রাণী, সিংহ এটা একটা প্রাণী, সেই হিসেবে সমার্থ শব্দ না, ওই ধরন দ্বারা চিন্তা করলে হবে না। অশ্ব
সাথে কোনটা যায়? অশ্ব আমরা কি কহনি? অশ্বকে আমরা শুধু সাধারণত জাস্ট দৌড়ে কি ভাইয়া আমরা জাস্ট দৌড় বা মানে দ্রুত দৌড়াইতে পারে এই হিসেবে চিনি। তাহলে বাজি মানে কি? এই বাজি মানে হচ্ছে যিনি খুব দ্রুত দৌড়ায় এই জিনিসগুলোকে আমরা কি বলি? মানে হচ্ছে অশ্ব বলি। তাহলে বাজি আর গরু সরি অশ্ব বা ঘোড়া সেম, এগুলো হচ্ছে আমার ওকে। হ্যাঁ, তাহলে সঠিক উত্তর হচ্ছে কি? সঠিক উত্তর হচ্ছে বাজি। হ্যাঁ, আর চট্টগ্রামের মানুষ কি বলে? ও বাজি, এটা বলে। দেখো চট্টগ্রামের মানুষ যারা আছে কিছু হলে এরা কি বলে? ও বাজি, মানে অবাক কেউ কিছু হয়ে গেলে আর কি। তাহলে এই দেখো, তাহলে অশ্ব শব্দের সম শব্দ হচ্ছে আমার কি? বাজি। হ্যাঁ, পরবর্তী কোশ্চেন আসি। এবার দেখো পরবর্তী কোশ্চেন হচ্ছে কি? নিচের কোন শব্দের নত্ব বিধি অনুসারে মূর্ধন্যের ব্যবহার হয়েছে? একটু খেয়াল করো, প্রশ্ন বোঝো দেন অ্যান্সার করো। খেয়াল করো, নিচের কোন শব্দে নত্ব বিধান বা নত্ব বিধির মানে নয়ের বিধানটা অনুসরণ করে নয়ের ব্যবহারটা হয়েছে? আগে বুঝতে হবে তোমাকে, মানে নয়ের নিয়ম মানছে, নিয়ম মেনে ন হয়েছে কোনটা? দেখো তো মেনে ন হয়েছে। এখন তুমি চিন্তা করতে পারো, ওই যে আমরা ছন্দ বলছি না, তোমাদের যে পেট বেঁচে যে শীটটা আছে বাংলা লেকচার 3 এবং 4 মধ্যে গোল্ডেন বেঁচে যে শীটটা দিয়েছে আমরা তোমাদেরকে, ওই শীটের মধ্যে তোমার ছন্দ আছে চাণক্য মাণিক্য গণ, বাণিজ্য লবণ মন, তারপর কি? বাণিজ্য লবণ মন, কল্যাণ সুনিত মণি, বিনুবিনা কঙ্কন কণিকা, এরকম একটা লাইন আছে। লাইনটা পুরো মনে পড়তেছে না। ওই যে চাণক্য মাণিক্য গণ, বাণিজ্য লবণ মন, হ্যাঁ, বিনুবিনা কঙ্কন কণিকা, কল্যাণ সুনিত মণি, এরকম একটা লাইন আছে। ওই লাইনের মধ্যে খেয়াল করো কি কি শব্দ বলছি আমি কি শব্দ বলছি? হ্যাঁ, কি কি শব্দ বলছি? ওই যে চাণক্য মাণিক্য গণ, বাণিজ্য লবণ মন, বেনুবিনা কঙ্কন কণিকা, কল্যাণ সুনিত মণি। খেয়াল করো, এই যে কল্যাণ পাইছ, কল্যাণ সুনিত মণি। পরে কি বলছিলাম? বেনুবিনা কঙ্কন, আচ্ছা বাণিজ্য লবণ মন, এই যে বিপণী শব্দটা ওখানে আছে, দেখবা তুমি, দেখো মিলে দেখো ওখানে আছে। আবার কি? নিপুণ বনিতা পানি, এরকম একটা শব্দ ওখানে আছে, দেখবা তুমি লাইনে একটা পাবা ওই ছন্দের মধ্যে। হ্যাঁ, বিপুণ বনিতা পানি। হ্যাঁ, তারপর হচ্ছে আর কি জানি আছে, লাইনটা মনে হতেছে না হয়তো। হ্যাঁ, এই যে চাণক্য মাণিক্য গণ, নিক্ষণ, চাণক্য নিক্ষণ, এগুলো বলতেছে অনেকে। তাহলে দেখো নিপুণ বানানটা এটা স্বভাবতই মূর্ধন্য হবে, কল্যাণ বানানটা স্বভাবতই মূর্ধন্য হবে, আবার বিপণী শব্দটার বানানে স্বভাবতই মূর্ধন্য হবে। এগুলো বানান মানে ব্যাকরণের নিয়ম মানে নাই, এগুলো কি নিয়ম মানে নাই। দেখবা ফ্যামিলিতে এরকম কিছু ছেলেপেলে আছে ঘাড়তেরা হয় একটু, মানে যেগুলো ছোট হয়, মানে ছোট তেরা হয়, তেরাটা মানে বাবা যদি বলে এদিকে যাও ওইদিকে যায়, বাবা যদি বলে না সামনে আসো পিছনে চলে যায়, বাবা বলে যে দৌড়াদৌড়ি করো না আজকে বেশি দৌড়াবে। এই যে ঘাড়তেরা বা এক ঘুমি যেগুলো আছে, এগুলো হচ্ছে যে কল্যাণ, বিপণী, নিপুণ বা হচ্ছে নিক্ষণ বা নিকুণ, এই শব্দগুলো হচ্ছে স্বভাবতই শব্দগুলো গঠন হচ্ছে এরকম। এগুলো কোনো নিয়ম টিয়ম মানে নাইকা, এগুলো শব্দগুলো হচ্ছে এরকম, এগুলো মূর্ধন্য হবে। তাহলে এগুলো কিন্তু নিয়ম মানে নাইকা, এগুলো নিয়ম মানছে, এগুলো মানে নাইকা, এগুলো মানে নাই, নিত্য মূর্ধন্য বলে এগুলোকে, নিত্য মূর্ধন্য শব্দ এগুলো হচ্ছে এগুলা। হ্যাঁ, কিন্তু প্রবণ মানটা খেয়াল করতো, এই প্রবণ মানটা খেয়াল করতো ভাইয়া, এই বানানটার মধ্যে কি হয়েছে? এই বানানের মধ্যে কি প্রবণ বানানটা খেয়াল করতো, এই বানানটার মধ্যে মূর্ধন্য হয়েছে। কেন হয়েছে? এই যে রফলা আছে, রফলা হচ্ছে আমার নায়ক, শিখাইছিলাম তোমাদেরকে নায়ক, এটা কি আমার? এটা নায়ক। আর ব হচ্ছে আমার ভিলেন, ব হচ্ছে আমার ওই যে প বর্গ বর্ণ ভিলেন। এখন নায়ক আছে, নায়িকা আসবে না? হ্যাঁ, নায়িকা আসছে, যে মূর্ধন্য। এই তো, হ্যাঁ ওকে, হ্যাঁ বিপণী, ঠিক আছে ভাই। তাহলে সঠিক উত্তর পেয়ে গেছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার সি নাম্বারটা, মানে নিয়ম মানছে কোনটা ভাইয়া? সি নাম্বারটাই মানছে আমার। হ্যাঁ, সি নাম্বারটা আমার মেনেছে নিয়মটা। ওকে, তাহলে সঠিক উত্তর পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। পরবর্তী প্রশ্ন আসি ভাই, দেখো পরবর্তী প্রশ্ন আসি কি বলছে? কোন শব্দে, হ্যাঁ এই যে আসি, কোন শব্দে তোমার হচ্ছে বলা হয়েছে, কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য বা মূর্ধন্য স হয়েছে? এখন খেয়াল করতে হবে তোমাকে, একটু খেয়াল করতে হবে। প্রথম মূর্ধন্য শব্দটার মধ্যে, পরে মূর্ধন্য স হয়েছে স্বভাবতই। এখন মানে কোনো নিয়মটা মানে নাই, খেয়াল করতে কি বলছে? স্বভাবতই মানে হচ্ছে নিয়ম ছাড়া, কি ছাড়া? নিয়ম নাই, যেখানে নিয়ম নাই। স্বভাবতই মানে কি ভাইয়া? যেখানে কি নাই? নিয়ম নাই। মনে রাখবা, স্বভাবতই শব্দ যখন ইউজ করবে, স্বভাবতই শব্দটা যখন ইউজ করা হবে তখন ভেবে নিবা এখানে কি করা নাই, এখন নিয়ম টিম ইউজ হয় নাই, নিয়ম টিয়ম মানে নাই। হ্যাঁ, আমরা পরিচিতটাকে পড়ছিলাম, রিকারের পরে মূর্ধন্য হবে, রয়ের পর মূর্ধন্য হবে, এই নিয়ম মানে নাই, এই নিয়ম কি হয় নাই, এই শব্দ বা এই উদাহরণের ক্ষেত্রে মানে নাই।
নিয়ম মানে না যেটা সেটা স্বভাবতই মূর্ধন্য, ঠিক আছে। ওকে, এখন আসি, দেখো তো রামায়ণের মধ্যে নিয়ম মেনে হয়েছে এই যে মূর্ধন্য, র আছে, ম আছে, অন্ত্যেষ্টি আছে, ওই যে আমরা পড়ছিলাম না যে এটা হচ্ছে আমার কি নায়ক, নায়কের পরে ম, এটা হচ্ছে ভিলেন, অন্ত্যেষ্টি এক ধরনের ভিলেন, পরে মূর্ধন্য হয়েছে, তাহলে এখানে নিয়ম মানছে। এবার দেখো রিকার, এখানে রিকার আছে একটা, দেখছো তোমাকে একটু দেখায়, মার্ক করে দেখায়, এখানে একটা রিকার আছে, রিকারের পর মূর্ধন্য সহ হয়েছে, তার মানে কি এখানে নিয়ম মানা হয়েছে, তাহলে এটা বাদ, এটা বাদ। এখানে বলছে নিয়ম মানে নাই, নিয়ম না মেনে মূর্ধন্য সহ হয়েছে, মূর্ধন্য হয়েছে, কোনটা দেখি, বর্ণনার মধ্যে খেয়াল করতে, বর্ণনার মধ্যে নিয়ম মানছে, কারণ কি রেফ আছে, রেফের পরে মূর্ধন্য হয়েছে, তাহলে এখানে নিয়ম মানছে। অনুষঙ্গ আমরা পড়ছিলাম রসিকার অথবা রসিকারের পরে মূর্ধন্য হয়, এখানে মূর্ধন্য সহ হয়েছে, তার মানে এখানে নিয়ম মানছে, তাহলে এটাও বাদ, আমরা এটাও বাদ। পরে আসি সি নাম্বারটা খেয়াল করো, কৃপণের মধ্যে খেয়াল করো, কৃপণ, কৃপণের মধ্যে নায়ক, এখানে যে নায়ক দেখছো খলনায়ক, এটা এটা আমার খলনায়ক। এখন এই রিকার, রিকারের পরে প আসছে, কি আসছে, প আসছে, পটা ভিলেন, এরপরে মূর্ধন্য নায়কে আসছে, এটাও কি নিয়ম মানছে, তাহলে এটাও বাদ, এটাও বাদ। এখন দেখো ভাইয়া গণনা খেয়াল করতে, গণনার মধ্যে বানানোর মধ্যে এখানে গ ছিল, এখানে ন হয়েছে, কোনো কি নিয়ম পড়েছি আমরা গয়ের পরে মূর্ধন্য হবে, কখনো পড়েছি আমরা না, এগুলো নিয়মের মধ্যেই নাই, তার মানে এটা নিয়মের মধ্যে নাই, এটা মানাই। এরপরে দেখি পাষাণ, পাষাণের পরে প একার পা, স একার সা হয়েছে, মূর্ধন্য সহ হয়েছে, এখানে কখনো পড়ছিলাম যে আকারের পরে মূর্ধন্য সহ হবে, কখনোই পড়ে নেই, তাহলে এখানে নিয়ম মানে না, বা নিয়ম ছাড়াই হয়েছে, তার মানে সঠিক উত্তর ডি নাম্বারটা, তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে আমার ডি নাম্বারটা, ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে আমার ডি নাম্বার, ধরে রাখতে হবে, এগুলো মনে রাখতে হবে, তাহলে দেখবা, হ্যাঁ মনে রাখতে হবে তোমাদেরকে, ডি নাম্বার সঠিক উত্তর কি ভাই, সঠিক উত্তর হচ্ছে আমার ডি নাম্বার। পরে আসি, দেখো নিচের কোন বানানটা ভুল, নিচের কোন বানানটা ভুল বলা হয়েছে, ভুল। এখন নিচের কোন বানানটা ভুল, এইটা যদি পারতে হয়, এটা যদি তোমাকে পারতে হয়, তাহলে তুমি দেখো খেয়াল করে কোনটা পারবা, নিচের কোন বানানটা ভুল, নিচের কোন বানানটা ভুল, হ্যাঁ গণনার পাষাণ হচ্ছে ডি নাম্বারটা। ওকে, এখন দেখো, ওকে দেখো নিচের কোন বানানটা ভুল এটা বলা হয়েছে না, পরনিন্দা বানানটা খেলা আছে, ঠিক আছে, পরনিন্দা বানানটা সব এইভাবে লেখা, বর্ণী শব্দ বানানটা হয়েছে দন্তন্য, হ প্লাস দন্তন্য যেটা হয়, হ প্লাস দন্তন্য যেরকম হয় এটা হচ্ছে এরকম, হ প্লাস মাঝখানে মূর্ধন্য হবে, বুঝছো, মাঝখানে মূর্ধন্য হবে, মাঝখানে মূর্ধন্য হবে, এটা মনে রাখবা, ঠিক আছে, মাঝখানে মূর্ধন্য হবে। ওকে, এরপর আসি ফণি, দেখো তো ফণি বানানটা সর্বপ্রতি মূর্ধন্য হয়, কিন্তু গৃহায়ন দেখো গৃহায়ন, গৃহায়ন, এই গৃহায়ন শব্দটা যেটা আছে এখানে মূর্ধন্য হয়েছে, কিন্তু এখানে মূর্ধন্য হওয়ার কমে না, কারণ কি গৃহায়ন শব্দ হচ্ছে বাংলা শব্দ, কি শব্দ, বাংলা শব্দ, এটা তৎসম শব্দ না, এখানে মূর্ধন্য হবে না, দন্তন্য হবে, তার মানে এখানে হচ্ছে সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা ভুল, এখানে হচ্ছে বি নাম্বার, এটা একটু কঠিন কোশ্চেন, কঠিন কোশ্চেন, এখানে কি হবে মূর্ধন্য হবে না, এখানে দন্তন্য হবে, ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা। এরপরে আসি, এরপরে দেখো অন্যের শ্রী, শ্রী মানে সৌন্দর্য, কি ভাইয়া, শ্রী মানে কি, শ্রী মানে হচ্ছে সৌন্দর্য, শ্রী মানে কি সৌন্দর্য, ঠিক আছে, অন্যের সৌন্দর্য, অন্যের সৌন্দর্য দেখলে যে কাতর হয় বা আফসোস করে, অহংকার করে, হিংসা হয়, লাগে গায়ে লাগে, এরকম অন্যের সৌন্দর্য দেখলে যে কাতর হয় তাকে আমরা এক শব্দে কি বলি, মানে অন্যের সৌন্দর্য দেখে যে কান্নাকাটি করে, কত সুন্দর লাগে তাকে, সুন্দর দেখে তাকে একটু অভিশাপ দেয়, তুই কালো হয়ে যা, তুই একবারে হয়ে যায়, নষ্ট হয়ে যা, হ্যাঁ এরকম অভিশাপ দেয় না, যে অন্যের স্ত্রী দেখে যে কাতর তাকে আমরা কি বলি, অন্য কাতর, হ্যাঁ আত্মকাতর, হ্যাঁ পরাশ্রী কাতর, নাকি হচ্ছে পরা কাতর, কোনটা, ওকে হ্যাঁ গৃহায়ন হচ্ছে সঠিক বানান। এখন আমাকে এটা বলতে হবে, অন্যের স্ত্রী দেখলে যে কাতর হয়, যে কাতর হয়ে যায় তাকে আমরা এক কথায় বলি পরাশ্রী কাতর, সি নাম্বারটা, হ্যাঁ পরশ্রী কাতর, পরশ্রী কাতর মানে হচ্ছে যে অন্যের স্ত্রী অন্যের সৌন্দর্য দেখে কি হয়, কাতর হয়, হ্যাঁ আফসোস করে, এরকম কিছুকে আমরা কি বলি, পরাশ্রী কাতর বা অন্যের স্ত্রী দেখে যে কাতর হয়। ওকে, পরবর্তী কোশ্চেন, নিজের কোনটি অন্ধকার শব্দের সমার্থক, নিজের কোনটা অন্ধকার শব্দের সমার্থক বলা হয়েছে, হ্যাঁ খেয়াল করো, নিজের কোনটা অন্ধকার শব্দের সমার্থক, আলো, নবাক, দ্বীপ, ডাকে আলো, কোনটা, একবারে সহজ, এটা এটা একেবারে সহজ, আশা করি সবাই পারবা। দেখো খেয়াল করো, হ্যাঁ নিচের কোনটি অন্ধকার শব্দের সমার্থক, মানে অন্ধকার যেটা এটাই বোঝাবে, নিচে কোনটা, দেখো তো আলো বোঝাচ্ছে কি, অন্ধকার বিপরীত না, আলো অন্ধকার আলো বিপরীত না, তাহলে এটা ভুল, এটা ভুল। দ্বীপ, দ্বীপ মানে কি, দ্বীপ মানে হচ্ছে আলো, এটাও ভুল। আলোক মানে কি, এটাও কি, এটাও মানে বিপরীত, মানে অন্ধকারের বিপরীত হচ্ছে আলো, বাট এখানে বলছে কি সমার্থক, মানে অন্ধকারই বোঝাবে, এমন একটা শব্দ বলতে হবে যেটা অন্ধকারই বোঝায়, কিন্তু নবাক যেটা আছে, নবাক মানে হচ্ছে ঘোর অন্ধকার, তাহলে অন্ধকার আর এই অন্ধকার মিলছে
অন্ধকার অন্ধকার মিটছে নবাক, এই তো গুড নবাক। তাহলে নিচের কোনটা অন্ধকারের প্রতিশব্দ, সেটা হচ্ছে আমার কি নবাক, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমার নবাক। ঠিক আছে, সেটা উত্তর হচ্ছে আমার নবাক। হ্যাঁ নবাক। ওকে ওকে ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখি। নত্যবিধান ও ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয়? নত্যবিধানটা ব্যাকরণের কোন তত্ত্বে আলোচনা করা হয়? এই নত্যবিধানটাই ব্যাকরণের কোন তত্ত্বে আলোচনা করা হয়? একটু চিন্তা করলে, একটু বুঝলে, একটু ভেবে চিন্তা বললে পারবা ইনশাল্লাহ। তো দেখো খেয়াল করো, নত্যবিধান ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে, শব্দতত্ত্বে, বাক্যতত্ত্বে, নাকি অর্থতত্ত্বে? এটা তোমরা বলবো, আমি তোমাদেরকে বলবো না। এটা তোমরা যারা যারা সবাই একটু বলো আমাকে, এটা সবাইকে বলতে হবে যে এটা কোন তত্ত্বের মধ্যে আলোচনা করা হয়, এটা বলো। হ্যাঁ যারা যারা যুক্ত সবাইকে বলতে হবে, এটা পারবা, আশা করি সবাই পারবা। আমাকে এটা উত্তর দাও ভাইয়া, এটা উত্তরটা দাও। ওকে, এই জন্য দিয়েছে নত্যবিধান ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয়? নত্যবিধান ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয়? কোন তত্ত্বে? ওকে ঠিক আছে, একদম ধরে ফেলছো। ওকে, এই তো বলে ফেলছে একজন। ঠিক আছে ভাইয়া, একজন উত্তর বলা হচ্ছে কি, নত্যবিধান ব্যাকরণের কোন তত্ত্ব আলোচনা করা হয়? কোন তত্ত্ব আলোচনা করা হয়? সেটা হচ্ছে ধ্বনিতত্ত্বের মধ্যে। এই যে আমরা শিখেছিলাম এরকম যে তোমার হচ্ছে নত্যবিধান যেটা আছে, যে ধ্বনি তার বউর সাথে, ধ্বনি তার বউর সাথে কি করলো, 9-6 করে কি করলো, সন্ধি করলো। এই জিনিসটাকে আমরা কি বলি? এই জিনিসটাকে আমরা একসাথে শিখছিলাম কি, ওই যে নত্য সত্যবিধান সন্ধি করো, সেটা শুরু করতে হচ্ছে এই নাম্বারটা, গুড। শুরু করতে হচ্ছে এই নাম্বারটা, গুড। পরে আসে দেখো কোন বানানটি ভুল, বলো কোন বানানটা ভুল, কোন বানানটা ভুল, দেখো তো পারো কিনা। কোন বানানটা ভুল? দ্বন্দ্ব, নিরবিচ্ছিন্ন, কঙ্কন, সুষ্ঠ। দ্বন্দ্ব, নিরবিচ্ছিন্ন, কঙ্কন, সুষ্ঠ। এখন চিন্তা করো, দেখো কঙ্কন, হ্যাঁ দেখো খেয়াল করো, দ্বন্দ্ব বানানটা ঠিক আছে, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নেই। পরে দেখো তোমার হচ্ছে নিরবিচ্ছিন্ন, এই বানানটার মধ্যে কোনো সমস্যা দেখতেছি না আমি। নিরবিচ্ছিন্ন বানানটা এভাবেই লেখে, এভাবেই থাকে, নিরবিচ্ছিন্ন, এখানে কোনো সমস্যা নাই। হ্যাঁ তাহলে দ্বন্দ্ব বানানটা ঠিক আছে, নিরবিচ্ছিন্ন বানানটা ঠিক আছে। সুষ্ঠু বানানটা কি দেখো তো, সুষ্ঠু বানানটা খেয়াল করো তো, সুষ্ঠু বানানটার মধ্যে, এখানে সুষ্ঠু বানানটার মধ্যে খেয়াল করো, এখানে কি হয়েছে, মূর্ধন্য হয়েছে। কারণটা কি, এই যে রস্যকার আছে, কি আছে, রস্যকার আছে। তার মানে আমরা পড়ছিলাম রস্যিকার অথবা রস্যকারের পরে মূর্ধন্য হয়, তার মানে এই নিয়মের কারণ হয়েছে, তার মানে এটাও সঠিক, এখানেও সঠিক আছে, তার মানে এটাও সঠিক, এটাও সঠিক। কিন্তু কঙ্কন বানানটার মধ্যে কি দেওয়া আছে ভাইয়া? এই যে পোলাপান খালি ভুল করে রে, এই যে কঙ্কন বানানটার মধ্যে খেয়াল করো তো, কঙ্কন বানানটার মধ্যে হচ্ছে কি, দন্তন্য দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে, দন্তন্য। কিন্তু আমরা উচ্ছন্দম বস্তু করেছিলাম চাণক্য মাণিক্যগণ, বাণিজ্য লবণ মন, বেনু বিনা কঙ্কন কণিকা। এই যে বেনু একটা শব্দ, বিনা একটা শব্দ, যেখানে মূর্ধন্য হয়, পড়েছে কঙ্কন কণিকা। এই যে কঙ্কন, এই যে বানানটা হচ্ছে এভাবে, কং উ ক পড়েছে মূর্ধন্য, কঙ্কন পড়েছে কণিকা বানানটা মূর্ধন্য দিয়ে। দেখছো সবগুলো উচ্চারণ হচ্ছে বলছে যেগুলো, সবগুলো মূর্ধন্য হবে। তোমাকে অবশ্যই সন্তান মুখস্থ করতে হবে, নাহলে ধরা খাবা। তুমি ধরা খাবা। আমি চ্যালেঞ্জ বলতেছি, আগামীকাল যে পরীক্ষাটা, অর্থাৎ নেক্সট পরীক্ষা যেটা হবে, এই পরীক্ষা তুমি ধরা খাবা যদি তুমি এটা মুখস্থ না করো। চাণক্য মাণিক্যগণ, বাণিজ্য লবণ মন, বেনু বিনা কঙ্কন কণিকা, কল্যাণ সুনীত মণি, এই জাস্ট এগুলো মুখস্থ করো সুন্দর মতো। তোমাকে এটা মুখস্থ করতে হবে, নাহলে তুমি ধরা খাবা। ওকে, তাহলে কি কঙ্কন, এটা উত্তর হচ্ছে কি, কঙ্কন শব্দ বানানটা হচ্ছে মূর্ধন্য হবে। তাহলে ভুল কোনটা? ভুল হচ্ছে সি নাম্বারটা, ভুল হচ্ছে আমার কি, সি নাম্বারটা। ঠিক আছে, সি নাম্বার হচ্ছে ভুল। ওকে, এরপর আসি দেখি কি আছে। অন্ধের জ্যোষ্ঠী মানে হচ্ছে লাঠি। জ্যোষ্ঠী মানে কি ভাই মনে রাখতে হবে, জ্যোষ্ঠী মানে হচ্ছে লাঠি। কি ভাইয়া? জ্যোষ্ঠী মানে হচ্ছে লাঠি। হ্যাঁ, জ্যোষ্ঠী মানে হচ্ছে লাঠি। এখন অন্ধের জ্যোষ্ঠী মানে কি? অন্ধের জ্যোষ্ঠী দ্যাট মিনস একটা অন্ধ ব্যক্তির কাছে যখন লাঠি থাকবে, মনে করে একটা অন্ধ ব্যক্তি রাস্তা পার হবে, এখন তার কেউ নাই, তার কাছে একটা লাঠি আছে, সেই লাঠিতে কি করে, আস্তে আস্তে হাঁটে না, এভাবে দিয়ে হাঁটে না। তার মানে কি, একটা অন্ধ ব্যক্তির একমাত্র অবলম্বন বা সম্বল হচ্ছে কোনটা? ওই লাঠিটা।
ওই লাঠির মাধ্যমে সে কি করে রাস্তা চলাচল করতে পারে, লাঠির মাধ্যমে এক জায়গা থেকে একজন যাইতে পারে। কারণ কি, ওই লাঠির মাধ্যমে যখন একটু হাঁটবে তখন আমরা বুঝবো ওই লোকটা অন্ধ বা চোখে কম দেখে। একটা লোক যখন লাঠিতে যাবে তখন আমরা কি করবো, গাড়ি রাস্তা পার হবে তখন আমরা কি গাড়ি থামাই দিব, আমাদের মাথায় সিগন্যাল দিবে যে লাঠি নিয়ে হাঁটতে, দ্যাট মিনস উনি কি অন্ধ বা চোখে দেখেন না, এরকম মনে হবে আমাদের কাছে। ঠিক আছে, হ্যাঁ, একমাত্র অবলম্বন, একমাত্র অন্ধ দৃষ্টি মানে হচ্ছে একমাত্র অবলম্বন। তার সি নাম্বার হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে ভাইয়া, ওকে ওকে ডান, একমাত্র অবলম্বন। নেক্সট কোশ্চেন আসি দেখি, অল্প জলের মাছ কি ভাইয়া? অল্প জলের মাছ বাগধারার অর্থ কি হচ্ছে? দুর্বল ব্যক্তি, ক্ষুধার্ত ব্যক্তি, অযোগ্য নাকি অভিজ্ঞ? হ্যাঁ, চিন্তা করলে তুমি পারবা, চিন্তা করতে হবে, একটু একটু গভীর চিন্তা করতে হবে, তাহলে পারবা। অল্প জলের মাছ, মনে করো একটা মাছ, পানি আছে এখানে, পানি, এগুলো হচ্ছে পানি, হ্যাঁ এগুলো হচ্ছে পানি, এই পানির মধ্যে মাছটা হচ্ছে কি, মাছটা হচ্ছে এখানে, এই যে মাছটা হচ্ছে এখানে, বুঝছো? এটা হচ্ছে মাছ, হ্যাঁ এটা হচ্ছে মাছ, এটা হচ্ছে মাছ। এখন মাছটা যদি এখানে থাকে, মাছটা যদি এখানে থাকে তাহলে কি বলবা? কারণ মাছ মানে হচ্ছে পানি থাকতো, পানিতে, মাছ থাকে উপরে। কারণ মাছ উপরে থাকলে তুমি কি মনে করবা? তুমি কি মনে করবা? মাছ যদি উপরে থাকে তাহলে তুমি কি মনে করবা? তুমি অবশ্যই মনে করবা সে কি তোমার হচ্ছে ঠিকঠাক মতো, এটা মাছ না, এটা হচ্ছে অন্য কিছু। তাহলে তুমি কি মনে করবা? ক্ষুধার্ত মাছ মনে করবা? না, সে হচ্ছে অযোগ্য মাছ। এখন তুমি মনে করতে ভাইয়া মাছ যখন খাবার খাইতে হয় তখন তো উপরে ওঠে, তখন সেই ক্ষুধার্ত, তখন মনে সম্মত সেই ক্ষুধার্ত, তখন সে উপরে ওঠে, তখন সেই মানে উপরে ওঠে, পানির উপরে ওঠে বা অল্প জলে থাকে তখন। না, অনেক মাছ গভীর নিচেও খায়, হ্যাঁ নিচে গভীরে ওঠেই না, বাইং মাছ ওঠেই না, তার শরীর হচ্ছে অযোগ্য। অল্প জলের মাছ আর গভীর জলের মাছ মানে চালাক, গভীর জলের মাছ মানে চালাক, চতুর, এরকম বোঝায়। অল্প জলের মাছ যেটা সেটা হচ্ছে অযোগ্য, সেটা হচ্ছে কি অযোগ্য ব্যক্তি। কি বুঝাবে আমার? অযোগ্য ব্যক্তি। তাহলে সঠিক উত্তর হচ্ছে অযোগ্য। অল্প জলের মাছ, দ্যাট মিনস অযোগ্য। হ্যাঁ, তোমরা এখনো সঠিক উত্তর দিতে পারতেছো না, খুব আফসোস লাগতেছে যে ক্লাসটা আগামী গতকালকে হয়েছে, তোমরা এখনো পড়ো না ভালো মতো। যে আগামীকালকে আজকে পরীক্ষা নিতে তাহলে কি অবস্থা হয়েছে তোমরা চিন্তা করো। হ্যাঁ, তোমার চিন্তা করো কি অবস্থা হয়েছে, তোমরা এখনো ভালো মতো পড়ো নাই। হ্যাঁ, তাহলে অল্প জলের মাছ, দ্যাট মিনস অযোগ্য ব্যক্তিকে আমরা বুঝাই। ঠিক আছে, এরপর দেখি অগস্ত্য যাত্রা। কি যাত্রা? অগস্ত্য যাত্রা। এই শব্দটার বাগধারার অর্থটা কি? অগস্ত্য যাত্রা মানে হচ্ছে যেই যাত্রাটা হচ্ছে আর কখনো ফিরে আসা হয় না, যাত্রাটা কি হয় না, কোনো ফিরে আসা হয় না, অর্থাৎ এমন একটা যাত্রা। অগস্ত্য শব্দের অর্থ হচ্ছে যেই যাত্রা বা যেই জিনিসটা আর ফিরে আসে না, আর রিপিট হয় না, ফিরে আসে না। তাহলে অগস্ত্য যাত্রা শব্দটার এই বাগধারার অর্থ কি হবে আমাদের? দীর্ঘ সফর, এরকম হবে না। সফর যদি দীর্ঘ হয় একসময় সে ফিরে আসবে, একসময় সে ফিরে আসবে। হ্যাঁ, মধুযাত্রা, মধুযাত্রা দেখো তো মিলে কিনা? অগস্ত্য মানে হচ্ছে ফিরে আসার সম্ভাবনা নাই। হ্যাঁ, মধুযাত্রা হবে এটা না, আনন্দ ভবন হবে না, এটা মিন করে না। কিন্তু চিরদিনের জন্য জাত প্রস্থান বা এই জায়গাতে অন্য জায়গায় চলে যাওয়া আর আসবে না এখানে ফিরে, এটাকে আমরা বলি অগস্ত্য যাত্রা। ওকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে অগস্ত্য যাত্রা মানে কি? চিরদিনের জন্য প্রস্থান, চিরদিনের জন্য প্রস্থান, এই জিনিসটাকে আমরা কি বলি? অগস্ত্য যাত্রা। অগস্ত্য যাত্রা, অগস্ত্য যাত্রা, দ্যাট মিনস চিরদিনের যাত্রা, মানে যে যাত্রাটা চিরদিনের জন্য হয়ে যায়, চিরদিনের জন্য হয়ে যায়, বুঝতে পারছো? চিরদিনের জন্য হয়ে যায়। পরে দেখো, অনুসন্ধান করতে ইচ্ছুক যে, অনুসন্ধান করতে ইচ্ছুক যে, এই জিনিসটাকে আমরা এক কথা কি বলি? হ্যাঁ, অনুসন্ধান করতে ইচ্ছুক যে, এটাকে আমরা এক কথায় কি বলি? চিরদিনের জন্য প্রস্থান। ঠিক আছে ভাইয়া, হ্যাঁ এটা বল আমাকে, এটা উত্তর দাও। চিরদিনের, হ্যাঁ ঠিক আছে। অনুসন্ধান করতে ইচ্ছুক, অনুসন্ধানকারী, অনুসন্ধিৎসু, অনুসন্ধান নিষ্ঠ, অনুসন্ধান প্রবণ বা অনুসন্ধি প্রবণ, কোনটা? হ্যাঁ, অনুসন্ধিৎসু। হ্যাঁ হ্যাঁ, পূর্বী বলছে কি? অনুসন্ধিৎসু। দেখো, অনুসন্ধান করতে ইচ্ছুক যিনি, তাকে আমরা এক কথায় বলি অনুসন্ধিৎসু। অনুসন্ধানকারী না, এটাকে যিনি ইচ্ছুক। হ্যাঁ, যিনি ইচ্ছুক মানে এখন করে নাই, যে করে তাকে অনুসন্ধানকারী বলি, যে অনুসন্ধান করতেছে বাট সেই অনুসন্ধান করতে ইচ্ছুক, এগুলোকে আমরা অনুসন্ধিৎসু। হ্যাঁ, অনুসন্ধিৎসু, এই যে সু যেটা আছে এটা হচ্ছে সঠিক উত্তর। বি নাম্বারটা হচ্ছে আমার সঠিক উত্তর। সবাই একটু উত্তরটা দাও দেখি। হ্যাঁ, এখানে হচ্ছে বি নাম্বার, একুমন নেশা, জেরিন, হ্যাঁ কণা, সবাই বলতেছে বি নাম্বার। হ্যাঁ, তারপর হচ্ছে মিটুন বড়ুয়া, হ্যাঁ সবাই বলা কামরুন নাহার বলছে অনুসন্ধিৎসু। সঠিক উত্তর হচ্ছে কি ভাইয়া? সঠিক উত্তর হচ্ছে আমার
অনুসন্ধান করতে ইচ্ছুক, একে আমরা কি বলি অনুসন্ধিৎসু। ঠিক আছে ভাইয়া, তাহলে শুরু করতে সবাই দিতে পারছো। এই ছিল আজকের ক্লাসের মধ্যে যে প্রশ্নগুলো এগুলো তোমাদের যারা যারা ক্লাসে ছিল সবাইকে ধন্যবাদ জানাই, সবাইকে ধন্যবাদ জানাই যারা যারা ক্লাস করছো আজকে, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আশা করি তোমরা যদি দেখো আজকে হয়তো তুমি অনেক কোশ্চেন হয়তো তোমার কাছে কনফিউশন ছিল, বা এটা কেন হইলো বা এটা কেন হইলো না, তুমি উত্তর পাইছো ভাইয়া। তুমি হয়তো বাসা পড়লে অ্যান্সার কেউ দেওয়ার মানুষ পাইতা না, তুমি হয়তো আমাকেই খুঁজতা বা অন্যকে গুগল সার্চ করতা, কিন্তু আমি তোমাকে একবার সুন্দর যে যেগুলো তুমি পারতা না বা তোমার কনফিউশন সৃষ্টি হইতো এগুলো তোমাকে আমি শিখাই দিয়েছি না ভাইয়া? হ্যাঁ শিখাই দিয়েছি। এখন তোমার কাজ হচ্ছে বাসার মধ্যে একটু প্র্যাকটিস করা, একটু অ্যানালাইসিস করা, একটু পড়াশোনা করা, যে পিডিএফটা দিয়েছি আমরা একটু ঘাটাঘাটি করো। নেক্সট যখন পরীক্ষাটা হবে ভালো করতে পারবা, আর যখন পরীক্ষা ভালো হবে তখন মনোবল ফিরে পাবা, মনোবল ফিরে যখন পাবা তখন আর বেশি বর্তমান যাবে, পড়া ফোকাস থাকবে। তুমি যখন পড়া ফোকাস দিতে চাও তখন পরীক্ষা ভালো রেজাল্ট করতে হবে, তখন পরীক্ষার রেজাল্ট ভালো হবে। পড়ায় ফোকাস বেশি, পরীক্ষার রেজাল্ট ভালো বেশি, রেজাল্ট ভালো কম, পড়ার থেকে ফোকাসটা কমে যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে প্রতিপাদ্য বিষয়। তো আজকে ক্লাসটা হচ্ছে আমরা এখানেই রাখছি, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সব ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।